শার্শায় জিয়া খালের পুনর্খনন কাজের উদ্বোধন দিয়ে শুরু হবে প্রধানমন্ত্রীর যশোর সফর। বিমান রওনা হয়েছেন তিনি, বিকেলে যোগ দেবেন ঈদগাহ মাঠের জনসভায়। গুপ্তসুপ্ত রাজনীতির কবলে দেশ, পাল্টাপাল্টি অবস্থান নিয়ে মুখোমুখি ছাত্রদল শিবির, অশান্ত হয়ে উঠেছে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো। বৃষ্টিতে কমেছে গরম, তবে জ্বালানি তেলের সংকট কাটেনি। ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনের ভোগান্তি কমেছে অনেকটা। আগস্ট মাস থেকেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সুফল মিলবে। পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট। কুষ্টিয়ার খাজানগর চাল মোকামে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব। পরিবহন ভাড়ার কারণে বাড়ছে চালের দাম। মজুত রোধে তদারকি বাড়িয়েছে খাদ্য বিভাগ। বারবার বিজ্ঞপ্তি দিয়েও যোগ্য শিক্ষক পাচ্ছেন না বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। সমস্যা কাটাতে নিয়ম পাল্টাচ্ছে এনটিআরসিএ। স্বাগত ডিভিসি সংবাদে। দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত। সাথে আছি সুনন্দা রায়চৌধুরী। যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 9:30টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আকাশপথে রওনা দেন তিনি। যশোর বিমানবন্দরে নামার পর সেখান থেকে যাবেন তিনি শার্শা উপজেলায়। উদ্বোধন করবেন বাবার স্মৃতি বিজড়িত জিয়াখাল পুনর্খনন কাজ। এরপর পথসভায় অংশ নেবেন তিনি। একে একে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ঐতিহাসিক যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। বিকেলে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জনসভায় বক্তব্য রাখবেন তিনি। সরকার প্রধানের এই সফর ঘিরে এখন উৎসবের আমেজ বইছে যশোর জুড়ে। শার্শা জিয়াখাল পুনর্খনন কাজের উদ্বোধন দিয়ে শুরু হবে প্রধানমন্ত্রীর যশোর সফর। আরও জানাতে শার্শা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, এরই মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরের উদ্দেশ্যে বিমান যোগে রওনা হয়েছেন। কেমন দেখছেন সবকিছু? প্রধানমন্ত্রীর আগমন ঘিরে কি বলছেন সাধারণ মানুষ, জানাবেন। এখন শুধু অপেক্ষা যে প্রধানমন্ত্রী তারেক রহমান কখন পৌঁছাবেন এই যশোর, অর্থাৎ যশোরের এই শার্শা উপজেলার আমরা যেখানে আছি উলসি যে খাল, সেই খালে তিনি বিমানবন্দর থেকে সরাসরি তিনি এখানে আসবেন। এখানে এসেই যে মূল যে খাল খনন যে কর্মসূচির উদ্বোধন সেটি করবেন। আর আপনি যেটি বলছেন সেই জায়গা থেকে যদি বলি তাহলে বলতে হবে যে এখানে যারা আছেন, এক কথাই বলতে গেলে যে একটা উৎসব মুখর পরিবেশ আসলে আছে, উৎসাহ উদ্দীপনা আছে সবার মাঝে। সেটি আমরা এই যে খালে আছি, অর্থাৎ এই খালটি যদি একটু ইতিহাসের জায়গা থেকে বলি তাহলে সুনন্দা বলতে হবে যে এই খালটি কিন্তু 1976 সালের 1 নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি নিজে এখানে এসে মানে খননের মধ্য দিয়েই কিন্তু আসলে তিনি এটি উদ্বোধন করেছিলেন। দীর্ঘ প্রায় 50টি বছর অতিক্রম হয়ে গেছে, পার হয়ে গেছে। আমরা খালের মাঝখানে দাঁড়িয়ে আছি। খালের একেবারেই এখানে কোনো খাল বলতে তো আমরা যেটি বুঝি যে সেখানে সেখানে পানি থাকবে, একটা তাই না, পানির একটা স্রোত থাকবে, এমনটা কিন্তু আসলে এটি একেবারেই নেই, ভরাট হয়ে গেছে অনেকটাই আমরা যদি বলি। আর এখন এখানে এসে যে চিত্রটি আমরা দেখছি সেটি আমরা বুঝতেই পারছি যে বিশেষ করে প্রধানমন্ত্রী যেখানে উদ্বোধনটি করবেন এই খাল পুনর্খননটি, সেখানে একটি ছোট একটু মঞ্চ করা হয়েছে খালের পাশে। সেখানে তিনি অর্থাৎ উদ্বোধনের পরে যে সুধী সমাবেশ বা এখানে একটু ছোট আকারে তিনি ছোট পরিসরে এখানে কথাও বলবেন, তো সেটি একটা ব্যবস্থা করা হয়েছে। আমরা বুঝতেই পারছি যে এখানে খালের পাশ দিয়ে যে বাঁশঝাড় ছিল সেই বাঁশঝাড় অনেকটা এখন পর্যন্ত আছে, কিছুটা পরিষ্কার করা হয়েছে। অর্থাৎ এই যে দীর্ঘ সময়ে যে খালগুলোর যে অবস্থা সেটি আমরা যদি দেখি সারা বাংলাদেশে আসলে একই অবস্থা। যে পরিমাণ খালের সংখ্যা ছিল একটা সময় সেটি কিন্তু অনেকটাই পরিসংখ্যানগত জায়গা থেকে বলতে গেলে অনেকটাই বিলীন হয়ে গেছে, অনেকগুলো খাল, সেটি তো আসলে বলাই যায়। তো এখন এই যে সরকারের যে উদ্যোগ, এটিকে আসলে সাধুবাদ জানাচ্ছে আমরা দেখছি সর্বমহলে। আর বিশেষ করে এই অঞ্চলের মানুষের তাদের মধ্যেও একটি আশা আকাঙ্ক্ষার জায়গা তৈরি হয়েছে। যদি এই খাল খননকে কেন্দ্র করে যদি বলি, সেই আবার একটু পিছন ফিরে যদি বলি, তখনকার সময় অর্থাৎ 1976 সালে এই যে শার্শা উপজেলা, এখানে 26টি গ্রামের যে সুবিধা, অর্থাৎ এখানে সেচ ব্যবস্থা থেকে শুরু করে যে অন্যান্য সুবিধার কথা বিবেচনায় নিয়েই কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই যে তার যে আসলে ঐতিহাসিক
বার্ষিক যে খাল খনন কর্মসূচির একটি অংশ হিসেবে কিন্তু এই শার্শা উপজেলার যে উলসি খাল সেটি খনন করা হয়েছিল। তো সেই জায়গা থেকে এখন সময়ের অপেক্ষা। প্রধানমন্ত্রী অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের যে সময়সূচি যদি বলি তাহলে বলতে হবে যে 10:15 থেকে 10:30টার মধ্যেই তিনি যশোর বিমানবন্দরে নামবেন এবং নেমে সরাসরি তিনি এই শার্শা উপজেলার যে উলসি খাল সেই খাল অর্থাৎ এই খালেই তিনি খাল পাড়েই তিনি সরাসরি চলে আসবেন। তার প্রথম আসলে দিনের যে কর্মসূচি এটির মধ্য দিয়েই তার আসল কর্মসূচির একরকম যে শুরুটা হওয়া সেটি তিনি শুরু করবেন। নিশ্চয়ই যখন যথাসময়ে নিশ্চয়ই আসবেন এবং সেই সময় গণনার সঙ্গে সঙ্গে নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে সবসময় জানাতে পারবো। আনোয়ার, ধন্যবাদ আপনাকে। গুপ্ত সুপ্ত রাজনীতির কবলে দেশ, পাল্টাপাল্টি অবস্থান নিয়ে মুখোমুখি ছাত্রদল ও শিবির। এ বিতর্কে অশান্ত হয়ে উঠেছে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো। সংঘর্ষের ঘটনাও ঘটেছে কয়েকটি ক্যাম্পাসে। রাজপথের উত্তাপ ছড়িয়েছে জাতীয় সংসদেও। এমন পরিস্থিতিতে ছাত্র রাজনীতির স্বরূপ নির্ধারণে আলোচনার প্রস্তাবকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। পুরানো ধাঁচের দোষারোপের অপরাজনীতির সংস্কৃতি থেকেও বের হওয়ার তাগিদ তাদের। পরামর্শ সংঘাত এড়িয়ে ছাত্র সংগঠনগুলোর অবস্থানে নিশ্চিতের। তো গুপ্ত রাজনীতি নিষিদ্ধ চাইলে ছাত্র শিবিরের কি সমস্যা? 54 বছরের ইতিহাসে প্রথমবার যে পলিটিক্যাল গভর্নমেন্ট ক্ষমতায় আসছে, বাট ক্যাম্পাস তার দখলে নাই। বেশ কিছুদিন থেকেই প্রায় প্রতিটি ক্যাম্পাসে মুখোমুখি অবস্থানে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামিক ছাত্র শিবির। চট্টগ্রাম সিটি কলেজের দেয়াল লিখনে গুপ্ত শব্দের ব্যবহার নিয়ে নিউ মার্কেট এলাকায় সংঘর্ষে জড়ায় সংগঠন দুটি। এর রেশ ছড়িয়ে পড়ে ঈশ্বরদী সরকারি কলেজ, কুমিল্লা পলিটেকনিক সহ ঢাকা বিশ্ববিদ্যালয়। এই বিরোধ রাজপথ ছাড়িয়ে উত্তাপ ছড়াচ্ছে সংসদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমেও। ছাত্র রাজনীতি নিয়ে সংসদে আলোচনা প্রয়োজন বলে মন্তব্য করেন সাবেক ছাত্রদল নেতা ও সংসদ সদস্য শহীদউদ্দিন চৌধুরী এনি। চাপাতি নিয়ে, অস্ত্র নিয়ে, রামদা নিয়ে, হকিস্টিক নিয়ে 5 আগস্টের পর এখনো সেই ছাত্র রাজনীতি থাকবে, ছাত্র রাজনীতির ময়দানটাকে কলুষিত করা হবে। সুতরাং আমি মনে করি এই ছাত্র রাজনীতি নিয়েও কিন্তু আমরা এই পার্লামেন্টে গভীর আলোচনা তুলে ধরতে পারি। সাম্প্রতিক এসব ঘটনায় নিজেদের অবস্থান তুলে ধরেন ছাত্র নেতারা। সংঘর্ষের দায় চাপান একে অন্যের ওপর। জাতীয়তাবাদী ছাত্রদল অতীতেও আধিপত্যবাদের রাজনীতি করেনি, শিক্ষার্থী নিপীড়নের রাজনীতি করেনি, ভবিষ্যতেও সকল সংগঠনের সহাবস্থান নিশ্চিত করে জাতীয়তাবাদী ছাত্রদল রাজনীতি করবে। কিন্তু কেউ যদি মত প্রকাশের স্বাধীনতার নামে সীমা লঙ্ঘন করে, দেশের প্রচলিত আইন ভঙ্গ করে, তাদেরকে শিক্ষার্থীদের সাথে নিয়ে তাদেরকে প্রতিহত করা হবে। তারা হতাশ যে বাংলাদেশে প্রথমবারের মতো গত 54 বছরের ইতিহাসে প্রথমবার যে পলিটিক্যাল গভর্নমেন্ট ক্ষমতায় আসছে, বাট ক্যাম্পাস তার দখলে নাই। বাইরে বক্তব্য দিবেন, সংসদে মিষ্টি আলাপ করবেন, ছাত্র রাজনীতির স্বরূপ ব্যাখ্যা করবেন, আর রামদা হাতে তুলে দেবেন, আর জায়গায় জায়গায় আক্রমণ করতে বলবেন। এর দ্বিচারিতা অন্তত আর কেউ না বুঝুক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বুঝে। এমন মুখোমুখি অবস্থানের কারণে দেশে নতুন সংকট তৈরি হচ্ছে কিনা সে প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। সংগঠনগুলোকে নিয়ন্ত্রণে রেখে আলোচনার তাগিদ বিশেষজ্ঞদের। মূল জায়গাটি হচ্ছে যে ক্যাম্পাসগুলোতে এখন ক্রিয়াশীল যে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো আছে তাদের সহাবস্থান, এবং এটি নিশ্চিত করার জন্য আসলে ছাত্র সংগঠনগুলো কতটা দায়িত্ব পালন করতে পারবে সেটি আমি সন্দিহান। বরং এটি জাতীয় পর্যায়ে সমাধান হওয়া উচিত, এবং সেক্ষেত্রে সম্প্রতি সংসদে যে প্রস্তাবটি এসছে যে ছাত্র সংগঠনের স্বরূপ কেমন হবে সেটা নির্ধারণে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা হওয়া দরকার, এবং আমি মনে করি সেটি সঠিক পদ্ধতি। এবং এটি বাংলাদেশে বর্তমানে এবং অতীতেও দেখা গেছে সবসময় ট্যাগিং এবং ক্ষমতার প্রতিদ্বন্দ্বিতা থাকার জন্য একে অপরের সাথে দোষারোপ না করলে কিন্তু টিকা যাচ্ছে না। 5 আগস্টের যে কমিটমেন্ট দিয়েছেন যে আপনারা গুণগত পরিবর্তন করবেন রাজনীতির, সেটা কিন্তু মানুষকে হতাশ করবে আপনারা যদি সেটা না করেন। আর এখন আবার যদি পুরাতন সহিংসতা এবং পুরাতন গেমিংয়ে ঢুকে যাই আমরা, তাহলে তো মানুষ হতাশ হবেই। ছাত্রদল ক্যাম্পাসগুলো নিয়ন্ত্রণে যেমন উঠে পড়ে লেগেছে, তেমনি ছাত্র সংসদগুলোতে আধিপত্যের কারণে শিবিরও তা বজায় রাখার চেষ্টায় মরিয়া। ফলে আলোচনায় সমাধান না হলে সামনে আরও বড় সংঘাতের সংখ্যা বিশ্লেষকদের। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের দাবি দেওয়া নিয়ে রাজনীতি করা দরকার, অন্য কিছু নয়। ফজলে রাব্বি সৌরভ, ডিবিসি নিউজ, ঢাকা। জ্বালানি তেলের সংকট না কাটলেও রাজধানীর ফিলিং স্টেশনগুলোর পাম্পগুলোতে অপেক্ষার লাইন ছোট হয়ে এসেছে। রবিবার দিন ও রাতের বৃষ্টিতে কমেছে তাপপ্রবাহ, তবে বৃষ্টির মধ্যেই তেলের পাম্পগুলোতে লাইন ছিল।
সোমবার সকাল থেকে গাড়ির সারি ছোট হতে দেখা গেছে। পাম্প কর্তৃপক্ষ বলছে, জ্বালানি তেলের সরবরাহ প্রয়োজন অনুযায়ী না হলেও শৃঙ্খলা ফিরেছে পাম্পে। ফুয়েল পাসের মাধ্যমে তেল বিক্রি করায় কমেছে ভোগান্তি। তেল নিতে বিগত সময়ের মতো দীর্ঘ লাইন না, স্বস্তিতে গ্রাহকরা। তবে ভোগান্তি কমলেও অভিযোগ আছে চাহিদা মতো তেল না পাওয়ার। আজকের পরিস্থিতি জানতে রাজধানীর পরিবার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অজিত সরকার। অজিত, আজকে কি অবস্থা দেখছেন ফিলিং স্টেশনগুলোতে, জানাবেন। সুনন্দা, আজকে রাজধানীর যে ফিলিং স্টেশনগুলো আছে সেগুলোতে কিন্তু গাড়ির যে দীর্ঘ লাইন যে কিছুদিন আগেও আমরা দেখেছি, আজকে কিন্তু সেই চিত্র নাই। আমি এখন এই মুহূর্তে আছি রাজধানীর পরিবার মেঘনা মডেল সার্ভিস একটা ফিলিং স্টেশনে। এখানে কিছুদিন আগেও আমরা দেখেছি সেই রাজধানীর কাটা বন থেকে শুরু করে সেই ফিলিং স্টেশনটি পর্যন্ত দীর্ঘ একটা গাড়ির একটা লাইন থাকতো, হুমড়ি খেয়ে পড়তো গ্রাহকরা। আর এখানে আজকে কিন্তু সেই চিত্র কিন্তু আমরা আজকের চিত্র যদি আপনাকে বলতে চাই, সেটা কিন্তু এখনও কিন্তু সেই চিত্র কিন্তু নেই। একদম পুরোপুরি শৃঙ্খলায় চলে আসছে। এখানে পাম্প কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলেছি। এই পাম্পটাতে কিন্তু এই মুহূর্তে 26,100 লিটার অকটেন এবং কি 7,800 লিটার পেট্রোল মজুদ আছে। আরও 11টা নাগাদ আরও 2টা ট্রাক আসার কথা রয়েছে। তো এখানে তারা ফুয়েল পাসের মাধ্যমে যদিও মোটরসাইকেলগুলোকে তেল দেওয়া হচ্ছে আর গাড়িগুলোকে দেওয়া হচ্ছে, তাদের মোটামুটি অনেকেরই কাউকে 3,000 কাউকে 4,000 এরকম দেওয়া হচ্ছে। শৃঙ্খলায় চলে এসছে তারা। আসলে পাম্প কর্তৃপক্ষ যেমনটি আমাদেরকে বলছেন যে আগে যেখানে এখানে যে হুমড়ি খেয়ে পড়তো, যে গ্রাহকরা হাতাহাতি মারামারি বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা করতো, সেই দৃশ্য কিন্তু এখন আর নেই। তারা বলছেন বলছেন যে সরবরাহ যদি আরেকটু বাড়ানো হয় তবে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। আর গ্রাহকরা বলছেন যে আসলে ফুয়েল পাসের মাধ্যমে অনেকটাই শৃঙ্খলা ফিরে এসেছে, কোনো ধরনের বিশৃঙ্খল কোনো ধরনের পরিস্থিতি সৃষ্টি হচ্ছে না, সব কিছু স্বাভাবিক অবস্থায় আসছে। তবে সরবরাহ যদি স্বাভাবিক থাকে বা পাম্পগুলো যদি সবগুলো পাম্পই যদি খোলা থাকে তাহলে এই পরিস্থিতি থাকবে না, আগের অবস্থায় ফিরে যাবে তারা, এমনটি বলছেন সুনন্দা। অজিত, ধন্যবাদ আপনাকে। রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের হাত ধরে এখন পরমাণুর যুগে প্রবেশের চূড়ান্ত ধাপে বাংলাদেশ। মঙ্গলবার বিকেলে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে এর মহা কর্মযজ্ঞ। আগামী আগস্ট থেকেই মিলবে এ মেগা প্রকল্পের সুফল। পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হবে 300 মেগাওয়াট বিদ্যুৎ। তবে এসব তথ্য জানিয়েছেন বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি মন্ত্রী। দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এখন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত প্রস্তুতির পথে। আগামী মঙ্গলবার বিকেল 3টায় রাশিয়ার সহায়তায় তৈরি রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটে শুরু হবে ফুয়েল লোডিং কার্যক্রম। এরপর চলতি বছরের আগস্ট থেকে মিলবে মেগা এ প্রকল্পের সুফল। পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হবে 300 মেগাওয়াট বিদ্যুৎ। আর আগামী বছর জানুয়ারিতেই প্রথম ইউনিট থেকে মিলবে 1100 মেগাওয়াট বিদ্যুৎ। দ্বিতীয় ইউনিটের ফুয়েল লোডিং শুরু হবে 2027 সালের জুনে। সেই বছরের সেপ্টেম্বর নাগাদ 2 ইউনিটে মিলে মোট 2200 মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে গ্রিডে। সচিবালয়ে এক ব্রিফিংয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের এসব অগ্রগতি তুলে ধরেন বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। Take around 2 months, let's say middle of August or 3rd week of August, আমরা আলা চাইতো 300 মেগাওয়াটস বিদ্যুৎ আমরা ন্যাশনাল গ্রিড দিতে পারবো বলে আমরা আশা করছি। যদি এটা আমরা 2400 মেগাওয়াট বলছি, বাট আমরা মনে হয় 2200 মেগাওয়াট পর্যন্ত আমরা ন্যাশনাল গ্রিডে দিতে পারবো আল্লাহ চাই। মন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সব নির্দেশনা মেনেই কাজ এগিয়ে চলছে। বিদ্যুৎ সঞ্চালনের জন্য প্রয়োজনীয় গ্রিড লাইনও প্রস্তুত। তো রাশিয়ান যারা আছেন সায়েন্টিস্ট প্লাস দ্য আদার টেকনিশিয়ান যারা আছেন, they can fully concentrate on reactor 2. প্রকল্পটিতে কর্মরত আছেন 5,000 রুশ কলাকৌশলী ও 20,000 বাংলাদেশি কর্মী। ধাপে ধাপে কেন্দ্রটির পরিচালনার দায়িত্ব বাংলাদেশি জনবলের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। বড় মৌসুমের শুরুতেই জ্বালানি তেলের দাম বাড়ায় দেশের অন্যতম বড় চালের মোকামে প্রভাব পড়তে শুরু করেছে। নতুন ধানের দাম কম থাকলেও জ্বালানির দামের প্রভাবে পরিবহন খরচ বেড়েছে। এতে মিলগেটে এসে বেড়ে যাচ্ছে চালের দাম। এদিকে তেলের দাম বাড়ার সুযোগে কেউ যাতে ফায়দা লুটতে না পারে সেজন্য তদারকি বাড়িয়েছে খাদ্য বিভাগ।
নতুন বোরো ধান বাজারে উঠতে শুরু করেছে। হাওর অঞ্চল থেকে ট্রাক বোঝাই ধান আসছে কুষ্টিয়ার খাজানগর মোকামে। জ্বালানি তেলের দাম বৃদ্ধির আগে যে ট্রাক ভাড়া ছিল 22 থেকে 23,000 টাকা, এখন সেই ট্রাক ভাড়া গুনতে হচ্ছে 30,000 টাকা পর্যন্ত। নতুন ধানের দাম কমলেও পরিবহন খরচ বৃদ্ধিতে কেজিতে খরচ 2 থেকে 3 টাকা বাড়ছে। ভাড়া ছিল আগে 23,000, 24,000, এখন 30,000, 31,000 টাকা ভাড়া। গাড়ি ভাড়া বেশি, এই জন্য আমাদের চাউলের দাম বাড়বে। ছোট মিলাররা বলছেন জ্বালানি তেলের দাম বাড়ায় পরিবহন খরচের পাশাপাশি বেড়েছে বস্তার দামও। নতুন করে বিদ্যুতের দাম বাড়লে চালের দর আরও বাড়বে। বস্তার দাম বেড়ে গেছে, লেবার কস্ট বেড়ে গেছে, এতে টোটালি চালের উপরে এর প্রভাব পড়বে। দেশে পর্যাপ্ত ধান ও চালের মজুদ আছে। বোরোতে ভালো ফলন হওয়ায় ধান চালের দাম বিগত সময়ের তুলনায় কম থাকলেও সামনের দিনে হঠাৎ করেই বেড়ে যাওয়ার শঙ্কা মিল মালিক ও ব্যবসায়ীদের। এই প্রভাবটা হয়তো এই মুহূর্তে পড়ছে না, 2-4 মাস 6 মাস পরে পড়বে। আলুর দাম তখন বাড়িয়ে যাবে। তা আমরা তো মনে করি যে এই জ্বালানি তেলের দাম বাড়ার কারণে এখন হয়তোবা চাউলের দাম কম আছে বা বাজারে সেটা প্রভাব পড়ছে না, কিন্তু এটার প্রভাব তো 2 মাস পরে বা তার কিছুদিন পরেই এর প্রভাবটা চলে আসবে। এদিকে পরিবহন খরচ বৃদ্ধির অজুহাতে কেউ যাতে ফায়দা লুটতে না পারে সেজন্য তদারকি বাড়িয়েছে খাদ্য বিভাগ। অযৌক্তিক কারণে কেউ যেন সুযোগ নিতে না পারে, এই জন্য খাদ্য বিভাগ প্রতিনিয়ত আমরা মনিটরিং করতেছি। যেহেতু রিসেন্টলি দামটা বেড়েছে, এর প্রভাব এখন পর্যন্ত পড়েনি। এরকম কোনো আশঙ্কা কোনো জায়গায় যদি দেখা দেয়, সাথে সাথে আমরা সেই জায়গায় তদারকি করছি। কুষ্টিয়ার খাজানগর মোকাম থেকে দিনে ঢাকা চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় 1.5 থেকে 200 ট্রাক চাল যায়। পাশাপাশি দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল থেকে ট্রাক বোঝাই করে ধান আসে এখানে। তদারকি জোরদার করা না হলে আগামীতে বাজার অস্থির হওয়ার শঙ্কা রয়েই যাচ্ছে। ডিবিসি নিউজ ডেস্ক। বারবার বিজ্ঞপ্তি দিয়েও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যোগ্য শিক্ষক পাচ্ছেন না সরকার। এনটিআরসি এর বিগত সব নিয়োগ বিজ্ঞপ্তিতেই গড়ে প্রায় 1/3 পদ খালি থেকে গেছে এন্ট্রি লেভেলে শিক্ষক নিয়োগে। আবার চাকরি না পেতে পেতে অনেক শিক্ষকের সনদের মেয়াদও শেষ হয়েছে। তবে এবার আগের নিয়ম পাল্টে নিবন্ধন পরীক্ষা থেকে সরে এসে শিক্ষক নিয়োগে সরাসরি বিজ্ঞপ্তির পথে যাচ্ছে এনটিআরসি এ। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ 2026 সালের 4 জানুয়ারি 67,000-এরও বেশি শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেয়। নিবন্ধন সনদধারীদের আবেদনের পর ওই মাসের 28 তারিখ 11,713 প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করে এনটিআরসিএ। ওই এক গণবিজ্ঞপ্তিতে 55,000-এরও বেশি পদে শিক্ষক পাওয়া যায়নি। যদি 50,000 শূন্য পদ বলি, 50,000। এই অবস্থা প্রায় প্রতিটি গণবিজ্ঞপ্তিতেই। এনটিআরসিএ বলছে প্রতি গণবিজ্ঞপ্তিতেই শূন্য পদের একটি বড় অংশই ফাঁকা থেকে যাচ্ছে। ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি যদি কথা বলি, সেখানে আমাদের প্রায় 6-7টা বিষয়ে আমরা যোগ্যতম প্রার্থী পাই নাই। অর্থাৎ আমাদের পোস্ট আছে যদি 100, আমরা প্রার্থী পেয়েছি 50 জন। তাহলে আর 50 জন ওই শূন্য থেকেই যাচ্ছে এবং আমরা নতুন নিয়োগ না দেওয়া পর্যন্ত সেই পোস্ট আমরা ফিল আপ করার কোনো সুযোগ নেই। দেওয়ার পরেও যদি আমরা উপযুক্ত প্রার্থী না পাই, আবার শূন্য থাকছে। তার মানে কি, আমার উপযুক্ত প্রার্থী না পাওয়ার ফলে নির্দিষ্ট একটা পদে পরপর হয়তো 1-2টা সাইকেল আমার শূন্য থাকছে। এইভাবে দেখা যায় টোটাল সংখ্যাটা একটু বড় দেখাচ্ছে। তবে এবার আর নিবন্ধনধারীদের মধ্য থেকে নয়, শিক্ষক হতে সরাসরি নিয়োগের বিজ্ঞপ্তি আসছে, যাতে নিয়োগ হবে এমসিকিউ এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে। আমরা যেখানে আগে নিবন্ধন নিয়োগ সুপারিশ করা হতো, এখন আমরা সেটাকে বলছি সরাসরি নিয়োগ। এখন আর নিবন্ধন পরীক্ষা থাকবে না, সরাসরি নিয়োগ 1:1। অর্থাৎ আমার যদি শূন্যপদ যদি একটা থাকে, আমি একজনকে চূড়ান্তভাবে নির্বাচিত করব। সেই একজনকে আমরা নিয়োগ দেব সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে। সেটাকে নিয়োগ সুপারিশও বলা যেতে পারে, সরাসরি নিয়োগও বলা যেতে পারে, কিন্তু আমাদের আর কোনো লেফট আউট থাকবে না। তবে এ পরীক্ষায় সর্বোচ্চ নিরপেক্ষ এবং দুর্নীতিমুক্ত রাখার বিষয়ে সর্বোচ্চ সতর্কতার কথা বলছে এনটিআরসিএ। আর আগের বাদ পড়া নিবন্ধনধারীদের জন্য দেয়া হতে পারে বিশেষ বিজ্ঞপ্তিও। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে নতুন কারিকুলামের পথে হাঁটছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। কর্তৃপক্ষের আশা, এর মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব দক্ষতায় সমৃদ্ধ হয়ে নিজেদের আরও যোগ্য করে তুলতে পারবেন কর্মক্ষেত্রে। তবে এই পদ্ধতি নানামুখী চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। মুখস্থ নির্ভর শিক্ষার পরিবর্তে বিশ্লেষণী দক্ষতা ও বাস্তব প্রয়োগ ভিত্তিক আউটকাম বেসড এডুকেশন বা ওবি পদ্ধতি চালু করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
2025-26 শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা নতুন এই কারিকুলামের আওতায় শুরু করবেন তাদের শিক্ষা কার্যক্রম। এ লক্ষ্যে এরই মধ্যে শিক্ষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ শেষ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে নতুন এই পদ্ধতি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ এটিকে দক্ষতা ও বাস্তবমুখী শিক্ষার জন্য ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখলেও কেউ বাড়তি একাডেমিক চাপ ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। এই সিস্টেমটা আউটকাম বেসড, যেটা আমাদের বহির্বিশ্বের সাথে খাপ খাওয়াতে সাহায্য করবে। ওবি কারিকুলামের সবচেয়ে বড় যে সমস্যাটা হবে সেটা হচ্ছে শিক্ষকদের এই পলিসিটা অ্যাডাপ্ট করার ক্ষেত্রে। তারা এই কারিকুলামটার মাধ্যমে আমাদের স্টুডেন্টদের কতটা আউটপুট দিতে পারবে, এটা নিয়ে আমার একটু সন্দেহের জায়গা আছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের মতে এই পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীরা কেবল তাত্ত্বিক জ্ঞানেই নয়, বরং বাস্তব দক্ষতায়ও সমৃদ্ধ হয়ে কর্মক্ষেত্রে নিজেদের আরও যোগ্য করে তুলতে পারবেন। পাশাপাশি বৈশ্বিক প্রতিযোগিতায়ও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন। উন্নত বিশ্বের এই সিস্টেমের কারণে, আউটকাম বেসড এডুকেশনের কারণে যেভাবে তারা ইন্টারন্যাশনাল সিটিজেনশিপ ডেভেলপ করছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আমাদের শিক্ষার্থীরাও ইন্টারন্যাশনাল সিটিজেন হিসেবে নিজেকে গড়ে তোলার সুযোগ পাবে। তবে বিশ্লেষকরা বলছেন, নতুন এই পদ্ধতি বাস্তবায়নে কিছু চ্যালেঞ্জ আছে। পর্যাপ্ত অবকাঠামো, প্রশিক্ষিত শিক্ষক এবং কার্যকর ও ধারাবাহিক মূল্যায়ন ব্যবস্থা নিশ্চিত না হলে ওবিই কারিকুলাম পুরোপুরি সফল করা কঠিন হতে পারে বলে মনে করছেন তারা। যদি প্রপার মনিটরিং হয়, প্রপারলি ইউজিসি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি প্রত্যেকটা জায়গায় যদি ফোকাস করতে পারেন, তাহলে হয়তো ভালো একটা আউটপুট আমরা এই ওবি থেকে পেতে পারি। পর্যাপ্ত প্রশিক্ষণ এবং অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করা গেলে ওবিই কারিকুলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী পরিবর্তন আনতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট সবাই। ডিবিসি নিউজ ডেস্ক। ভিসা ও বিমানের টিকিট আগেই শতভাগ সম্পন্ন হওয়ায় হজ যাত্রায় অনেকটাই শৃঙ্খলা ফিরেছে এবার। হজ অফিসে হজ যাত্রীদের খোঁজ খবর নিচ্ছেন ধর্মমন্ত্রী, যাত্রীদের দিচ্ছেন নানা উপহার সামগ্রী। এছাড়া পুরো হজ ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী। ইমিগ্রেশন ও বোর্ডিং পাস সহ যাবতীয় কাজ সারতে আশকোনা হজ অফিসে আসতে হয় হজ যাত্রীদের। তবে প্রধান ফটকে ঢুকতেই হজ প্রত্যাশীদের হাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার মিনারেল ওয়াটার তুলে দেন স্বেচ্ছাসেবকরা। আগের বছরগুলোতে হজ ব্যবস্থাপনা নিয়ে ছিল নানান অভিযোগ। তবে চলতি বছরের প্রত্যাশিত সময়ের আগেই ভিসা আর বিমানের টিকিট হয়ে যাওয়ায় নিশ্চিন্তে সৌদি যেতে পারছেন হজযাত্রীরা। হজযাত্রা শুরুতে হজ ক্যাম্পের মশার উপদ্রব থাকলেও ধর্ম মন্ত্রণালয়ের নানান উদ্যোগে পরিস্থিতির উন্নয়ন ঘটেছে, এতে খুশি হজযাত্রীরা। ধর্মমন্ত্রী একবার সর্বশেষ জনাব তারেক রহমান, সে যে এই উদ্যোগটার জন্য আমি ধন্যবাদ জানাই। আমাদের ওয়েলকাম করলো, আমাদের টলি নিয়ে গেল, তারপর আমাদের আপ্যায়ন করলো। মশা নিধনের জন্য স্প্রে করা হয়েছে, আর এখানে মশার কোনো উপদ্রব আমি দেখতেছি না। এদিকে স্বাস্থ্যকর পরিবেশ ও আবাসন ব্যবস্থা সহ সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টির কথা জানান আল্লাহর মেহমানরা। আমি ধর্মমন্ত্রীকে আল্লাহর রাস্তায় আমি তার জন্য দোয়া করব, সেজন্য আমাদের হজ ক্যাম্পে দিয়ে একটু লক্ষ্য করে সার্বিক সহযোগিতা ওরা করতেছে এবং ঢুকলে পানির বোতল দিচ্ছে, বাইটা দিচ্ছে, দিচ্ছে, বা নিপটে উঠলে দেখাই দিচ্ছে, এখানে যান এখানে যান। সেবা ভালো, খারাপ না, আর পরিবেশটাও ভালো দেখতেছি। টাকা ভাঙাইতে অনেক সুযোগ সুবিধা পাইছে এবং অনেক আমার জন্য সেবা করেছে, অনেক বুঝাইছে, সব দিক দিয়ে ভালোই। কোন রকম হয়রানি আর ভোগান্তি ছাড়াই যেন হজযাত্রীরা সৌদিতে গমন করতে পারে সেই লক্ষ্যে কাজ করছে সরকার। দুটি মশার মেশিন এবং ওষুধ কর্মীসহ দিয়ে তিনি মশা যাতে নিধন করা সম্ভব হয় দ্রুত, সেই পদক্ষেপ নিয়েছে। উনি নিজের উদ্যোগে, নিজের অর্থায়নে উনি দুটি র্যাপিং মেশিন দিয়েছেন। হজযাত্রীদের জন্য 1 লক্ষ বোতল পানির ব্যবস্থা এখানে করেছেন। হজ এজেন্সির পক্ষ থেকে আমরা মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে সার্বক্ষণিক সহযোগিতা করছি, সমন্বিতভাবে আমরা কাজ করছি, যার কারণে এই বছর হজ ব্যবস্থাপনাটা অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খল হচ্ছে। হজযাত্রীদের সেবার কাজ করছে বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন, পাশাপাশি সরকারের তরফ থেকেও নেওয়া হচ্ছে খোঁজ খবর। মন্ত্রী মহোদয় নির্দেশনা দিয়েছিলেন যে হজযাত্রীদের প্রত্যেককে হজ ক্যাম্পের পোর্টসে রিসিভ করতে হবে এবং তাদের লাগেজ যেন বহন করতে, অনেক ক্ষেত্রে দেখা যায় তাদের লাগেজটা উপরে উঠাতে কষ্ট হয়, তাদের জন্য এই কষ্ট তাদের না করতে হয়, সেজন্য ডেডিকেটেড হজ সেবক টিম কিন্তু নিয়োগ করা হয়েছে। তিনি কিন্তু গভীর রাত পর্যন্ত হজ ক্যাম্পে অবস্থান করে হজযাত্রীদের সকল সেবার কিন্তু উনি নিজে তদারকি করেন এবং তিনি নিজে ফ্রন্ট থেকে কিন্তু এই নেতৃত্ব দিচ্ছেন। এই বছর মতোই সেবার মান আগামীতেও বজায় থাকবে, এমনটাই প্রত্যাশা হজযাত্রীদের। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা।
দেশের উত্তর পূর্বাঞ্চলে টানা ভারী বৃষ্টির পূর্বাভাসে সুনামগঞ্জে আকস্মিক বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবেলায় হাওড় এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। আগাম বন্যায় ফসল ডুবির শঙ্কায় দ্রুত হাওড়ের ধান কাটতে মাইকিং করে মাঠ পর্যায়ে প্রচারণা চালাচ্ছে প্রশাসন। পানি উন্নয়ন বোর্ড, কৃষি বিভাগ, স্থানীয় সরকার বিভাগ আলাদাভাবে প্রচারের মাধ্যমে কৃষকদের সতর্ক করছে। মসজিদ, মন্দির সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে মাইকে ও আবহাওয়ার পূর্বাভাস জানাচ্ছে সংশ্লিষ্টরা। এছাড়াও আকস্মিক বন্যা থেকে ফসলের ঝুঁকি মোকাবেলায় উপজেলা পর্যায়ে কন্ট্রোল রুম খুলেছে জেলা প্রশাসন। পাহাড়ি ঢল থেকে ফসল রক্ষা বাঁধের সুরক্ষা দিতে দিন রাত বাঁধ পাহারা দিতে আইপিআইসিদের নির্দেশ দেওয়া হয়েছে। 28 এপ্রিল থেকে দেশের উত্তর পূর্বাঞ্চল সহ ভারতের মেঘালয় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে সুনামগঞ্জে সুরমা, কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়ে আকস্মিক বন্যার শঙ্কা রয়েছে। জ্বালানি তেল সংকটের প্রভাব পড়েছে চাঁপাইনবাবগঞ্জের আম বাগানে। তেলের অভাবে তীব্র গরমে বাগানে ঠিকমতো সেচ ও ছত্রাকনাশক স্প্রে করতে পারছেন না চাষিরা। এতে বিপাকে আম চাষি ও বাগান মালিক। ফলন বিপর্যয়ের শঙ্কায় তারা। তবে কৃষি বিভাগ বলছে উৎপাদনে কোনো সমস্যা হবে না, অতিরিক্ত স্প্রে না করে সময়মতো স্প্রে করার পরামর্শ তাদের। জ্বালানি তেলের সংকটে চাঁপাইনবাবগঞ্জের আম চাষিদের কপালে চিন্তার ভাঁজ। চাহিদা মতো তেল না মেলায় তীব্র গরমে ঠিকমতো বাগানে সেচ দিতে পারছেন না কৃষক। তার উপর 2 বার শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে পোকার সংক্রমণের শঙ্কায় তারা। এদিকে কৃষিকাঠ ছাড়া পাম্প থেকে মিলছে না জ্বালানি তেল। আবার কাঠ থাকার পরও অনেক পাম্প বন্ধ থাকায় চাহিদা মতো তেল পাচ্ছে না কৃষক। এতে করে সেচ ও ছত্রাকনাশক স্প্রের অভাবে আমে পোকার আক্রমণ সহ বোটা শুকিয়ে ঝরে পড়ছে গুটি আম। বর্তমানে এই সময়টা হচ্ছে উত্তম সময়, পরিচর্যার সময়। এখন যদি আমরা স্প্রে সময় মতো না করতে পারি তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব। পাম্পে যে তেল পাই তা আমরা কিছু চালু করতে পারবো, যে না পাই তো আমরা ফের ক্ষতিগ্রস্তের হতে পড়বো। পাম্প সিলেক্ট করে দিয়েছে, নির্দিষ্ট একটা পাম্প দিয়েছে, আপনারা ওই পাম্পে তেল নেবেন, কিন্তু ওই পাম্পে 10 দিন 15 দিন যখন তেল আসছে না তখন কিন্তু আমরা অন্যান্য পাম্পে গেলে আমাদেরকে তেল দিচ্ছে। তবে শেষ সংকট ও ঠিকমতো কীটনাশক স্প্রে না করতে পারলেও আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ব্যাহত হবে না বলে মনে করছে কৃষি বিভাগ। প্রয়োজন আছে সেই ক্ষেত্রে যদি তেল দিতে না চায় সেই ক্ষেত্রে আমাদেরকে জানালে আমরা তাৎক্ষণিকভাবে তাদেরকে ব্যবস্থা নেব। তবে আমার মনে হয় যে এই মুহূর্তে যে অবস্থা আছে আগামী দিনগুলোতে যদি এভাবে থাকে আমার মনে হয় না যে কৃষির উৎপাদনে কোনো সমস্যা হবে। জেলায় 37,487 হেক্টর জমিতে আমের বাগান রয়েছে। চলতি মৌসুমে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 4.5 লাখ টন। ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।